এখন এটা আমি বিক্রি করব কোথায়? তো আসলে একটা প্রোডাক্ট যখন আপনি মার্কেটে নিয়ে আসবেন, তখন সেটার বিক্রির রাস্তা তো আপনাকে ভাবতেই হবে। তা আমার মনে হলো যে তাহলে কি আমি ভুল করলাম? আমি তো মোটামুটি সব দোকানেই তো রিফিউজ, কেউ তো করলো না, দাম টাম তো জিজ্ঞেস করলো দুই একজন। আসলে নিউ মার্কেটের একজন দোকানদারের কাছ থেকে যে এরকম ব্যবহার পাবো, সেটাও কিন্তু আমার মানে ধারণার বাইরে ছিল। আপনার কাছে যা আছে সব নিয়ে আসেন, নিয়ে এসে আপনি টাকা নিয়ে যান। আমার তো তখন মানে ঈদের চাইতেও আমি খুশি, আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে বলে কি। এবং দোকানদাররা আমাদের মাল নেওয়ার জন্য এমনও আছে যে আমাদের ফ্যাক্টরিতে এসে মাল পাবে না দেখে সকালবেলা ফ্যাক্টরি খোলার আগে এসে বসে থাকতো। তো এই যে টাকা আসতেছিল, কাঁচা টাকা, এইটা না আমাদের কয়েকজন পার্টনার এই লোভটা সামলাইতে পারলো না। তো ব্যবসায়িক কাজ শেষ করে আমি কিন্তু আবার গাজীপুর থেকে মিরপুরের পথে। এখন সময় 1:13। বেশ অনেকটা সময় লাগলো। এক পশলা সুন্দর বৃষ্টিও হয়ে গেছে। আমি যখন কাজ করতেছিলাম তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবছিলাম যে আজকে সারাদিনই মনে হয় এরকম বৃষ্টি নেমে থাকবে, কিন্তু এক পশলা হওয়ার পরে কয়েক দফায় হয়েছে আর কি, একটু থেমে থেমে ভালোই বৃষ্টি হয়েছে। এবং কয়েক দফা হওয়ার পরে এখন মোটামুটি একটু ক্লিয়ার। আমিও রওনা দিয়ে দিলাম। এখন আসি হচ্ছে গাজীপুরের মৌচাকের যে রাস্তাটা, মৌচাক থেকে বাইপাসের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। আর সাথে আপনাদের সাথে ব্লগের বাকি অংশটুকু ভাবলাম যে শেয়ার করি। নর্মালি আমি এত বড় ব্লগ করতে চাই না, কিন্তু আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলা শুরু করছি যেটা আসলে আজকের পর্বে যদি শেষ না করি তাহলে পরে আর এটার জোশ পাবো না। তাই ভাবলাম যে ব্লগটা একটু বড় হলেও আপনারা হয়তো ধৈর্য রাখতে পারবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম আর কি, আমার সেই ব্যবসা লাইফের গল্প, ব্যবসা শুরুর গল্প। এখন যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে সেই 180 পিস টি শার্ট কেটে কুটে আমি আমার সেই বড় ভাইয়ের ওইখানে দিলাম হচ্ছে সেলাই করতে। তো সে তার ওইখানে কাজ ঢুকে গেল হঠাৎ করেই, সে তো স্যারেন্ডার করলো, সে আর সেলাই করতে পারবে না। তারপরে যেটা হলো, আমি তো পুরো সাগরে পড়ে গেলাম। এখন আমি আর কই জায়গা খুঁজে বের করব? পরে একে ধরি ওকে ধরি। এখন এত অল্প মাল কেউ সেলাইতে চায় না। বড় বড় ফ্যাক্টরি, ছোটো ছোটো ফ্যাক্টরি সবাই ওই সময় বুক। তো একজন আমাকে 2-3 দিন পরে একটা লিঙ্ক দিল যে এখানে যাও, এখানে সেলাইতে পারবা। তো সেটা ছিল হচ্ছে মিরপুর 14 নম্বর। আমি তো থাকতাম রূপনগর 6 নম্বর 2 নম্বর। তো সেইখানে গিয়ে একটা ফ্যাক্টরিতে কথা বললাম। যতদূর মনে পড়ে ওই ফ্যাক্টরিটার নাম ছিল হচ্ছে মুনভিম এরকম নাম ছিল আর কি। তো সেখানে ওরা সেলাবে না। তো আমার এক ছোটো ভাই ছিল, ও গার্মেন্টস লাইনে কাজ করতো। ছোটো ভাই না, সরি, ভাগ্নে ছিল, ও গার্মেন্টস লাইনে কাজ করতো, গ্রামের আর কি, আমার গ্রামের এক ভাগ্নে। তো বললো যে মামা আমি আপনার এটা সেলাই দিতেছি। ও ওইখানে নিয়ে গিয়ে ওই মুনভিমেই ও ওটা চিনতো। তো ওইখানে নিয়ে গিয়ে ও সেলানো শুরু করলো। এবং ওইখানেও দেখেন কত রকম বাধা আসলে চলে আসে। ওইখানে ও কিছু দূর সেলানোর পরে ওইখানে আর হবে না, ওইখানে কাজ ঢুকে গেছে, ওকে আর সেলাতে দেবে না, ওইখানে ও ফিনিশ করতে পারলো না বিষয়টা। এখন আমি এটা নিয়ে আবার কোথায় যাব? মানে 180 পিস গেঞ্জি সেলাইতে কিন্তু একটা গার্মেন্টসে 1 ঘন্টা 2 ঘন্টার কাজ, অথচ এটা নিয়ে আমি 2টা গার্মেন্টস অলরেডি ফেল করলাম। তো 3 নম্বর গার্মেন্টসটাতে আমাকে ওই সন্ধান দিল যে মামা ওই গার্মেন্টস থেকে সেলাই নেন। তো 3 নম্বর গার্মেন্টস থেকে সেলাই নিলাম। এখন দেখেন সবগুলা গার্মেন্টসে কিন্তু আমাকে পেমেন্ট করতে হয়েছে। ওই একটু একটু যে সেলাইছি ওটার জন্য কিন্তু আমাকে টাকা দিতে হয়েছে। তার মানে ধরেন একটা টি শার্ট সেলাইতে যদি 20 টাকা লাগে, 3টা গার্মেন্টসে যে আমি টি শার্টটা সেলাইলাম আমার 60 টাকা লাগছে বা 50 টাকা এরকম আর কি লাগছিল আমার এটা সেলাইতে। তারপর আমি শেষ পর্যন্ত শেষ করলাম করে এখন টি শার্ট তো রেডি, পিছনের লেবেল টেবেল লাগানো, পলিটলি করা। এখন এটা আমি বিক্রি করব কোথায়? তো আসলে একটা প্রোডাক্ট যখন আপনি মার্কেটে নিয়ে আসবেন, তখন সেটার বিক্রির রাস্তা তো আপনাকে ভাবতেই হবে। তো আমার বিক্রির রাস্তা আমি ভাবছিলাম, তবে সেটা অতটা মানে জোরালো ছিল না। আমি একটা রিস্ক নিয়েছিলাম যে দেখি একটু ট্রাই করি, হইলে না হইলে নাই। তো আমি ভাবছিলাম কি যে টি শার্ট তৈরি করার পরে আমি নিউ মার্কেটে যে টি শার্টের দোকানগুলো আছে, ঢাকা নিউ মার্কেট, সেই দোকানে আমি ঘুরবো। তারপরে আমি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের বিভিন্ন শোরুমগুলোতে ঘুরবো টি শার্টের স্যাম্পল নিয়ে। যদি কেউ রাজি হয় নিতে, তাহলে তাকে দেব। তো
তো এখন টি শার্ট রেডি করার পরে আমি আর আমার ওই ফ্রেন্ড দুইজনে ওকে বললাম যে বন্ধু টি শার্ট তো রেডি, এখন তো বিক্রি করতে হবে। ও বলে যে হ্যাঁ বিক্রি তো করতেই হবে। তো ও হয়তো বা কোনো কারণে ব্যস্ত ছিল। আমি একদিন করলাম কি 12 পিস টি শার্ট আমার একটা ব্যাগে ভরে, পিঠের একটা ব্যাগ নিলাম, ব্যাগে ভরে প্রথম আমি আল্লাহর নাম নিয়ে গেলাম হচ্ছে নিউ মার্কেট। তো যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে 12 পিস টি শার্ট নিয়ে আমার নিজের প্রোডাকশন, প্রথম ব্যবসার একটা প্রোডাক্ট, একটা বৃহৎ একটা মার্কেটে প্রবেশ করতে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আমি না, আমার একটা কনফিডেন্স কাজ করতো যে আমি দোকানদারদের সাথে কথা টথা বলে তাদেরকে কনভিন্স করে আমি আসলে বিক্রি করতে পারবো, এরকম একটা আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল। ওভার কনফিডেন্স অবশ্যই না, আবার আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে হয়তো বা এক পিসও বিক্রি করতে পারবো না, দোকানদাররা হয়তো বা অ্যাকসেপ্ট করবে না, কোত্থেকে কি আসছি না আসছি, হঠাৎ করে একজন আসলো আর ওরা যে টি শার্ট নেবে এমন হতো না। এটার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তারপরে আমার ডিজাইনগুলো একটু গতানুগতিকের বাইরে। তো সব কিছু মিলিয়ে আমি একদিন সকালবেলা 9 নাম্বার সুপার লোকাল বাস ধরে গিয়ে নামলাম হচ্ছে মিরপুর থেকে নিউ মার্কেট। তো নিউ মার্কেট নেমে আমি চলে গেলাম প্রথমেই নিউ মার্কেটের দোতলায়, অনেক টি শার্ট প্যান্ট এগুলোর দোকান, শার্ট টার্ট বিক্রি করে। তো একদিক থেকে যারা যারা টি শার্ট বিক্রি করে, একদিক থেকে সবাইকে আমি দেখানো শুরু করলাম দোকানে দোকানে গিয়ে। তা আমি একটা সারমর্ম করি, এখানে ম্যাক্সিমাম দোকান, আমি না হলেও 100টার মতো দোকানে ঘুরছি, ম্যাক্সিমাম দোকানের বক্তব্য হচ্ছে যে ভাই আপনি টি শার্ট করছেন ঠিক আছে, আপনার কাপড় সুন্দর দিছেন, কোয়ালিটি ভালো দিছেন, আমি আমরা এইগুলাতে কোনো কনসিডার করি নাই, প্রিন্ট ভালো দিছেন, কিন্তু সমস্যা হচ্ছে ভাই এই কার্টুন তো পড়বে না, এটা তো এগুলো তো বাচ্চাদের, আপনি এইগুলা কেন করছেন? আপনি বড়দের টি শার্ট দেখেন না, একটু লেখা টেখা থাকে, একটু আমাদের দেশের সংস্কৃতির কোনো এইগুলা আপনি এইরকম কার্টুন করে নিয়ে আসছেন, এই কার্টুন কি বড়রা পরে? তা আমার মনে হলো যে তাহলে কি আমি ভুল করলাম? আমি তো মোটামুটি সব দোকানেই তো রিফিউজ, কেউ তো করলো না, দাম টাম তো জিজ্ঞেস করলো 2-1 জন। তা আমি আর কি আমার যে কস্টিং পড়ছে সেই কস্টিংয়ের চাইতেও কিন্তু আমি দাম কমায়া বলছি, কারণ আমার তো সেলাই করতে অনেক দাম পড়ছে, অত দাম করে দাম বাড়ায় দিয়ে তো লাভ নাই, আমি তো হোলসেল বিক্রি করবো, আমি কিন্তু খুচরার জন্য ট্রাই করি নাই, আমি কিন্তু হোলসেল পাইকারি। তা আমার টি শার্টের রেট ছিল তখন মনে হয় 120 টাকা না কত যেন, হ্যাঁ 120 টাকা, আর দোকানদাররা নিয়ে হয়তো এটা 200-250 টাকা বিক্রি করবে। তো যাই হোক, দামটা তো ফ্যাক্ট ছিল না অনেকের কাছেই, কিন্তু কথা একটাই যে ভাই এরকম এই কার্টুন পড়বে না। তা আমি তো হতাশ, ফিরে আসতেছি, এখন জেলা শহরে যাব সেটাও আর আমি উৎসাহ পাচ্ছি না। তো মার্কেট থেকে বের হওয়ার সময় আমাকে একটা গলির ভিতরে একটা আঙ্কেল আছে, বয়স্ক লোক, মুরব্বী, ওনার বয়স তখন 60 আপ। তো উনি আমাকে ডাক দেওয়ার পরে তুমি তো ইয়াং ম্যান, ঘুরতেছো দেখতেছি অনেকক্ষণ ধরেই এগুলি ওগুলি, তুমি টি শার্ট আনছো কি, মানে এগুলো কী টি শার্ট? পরে আমি ব্যাগ থেকে বের করে দেখাইছি। তো উনি আমাকে বলতেছে যে এই টি শার্ট আনছো, এই টি শার্ট তো সুন্দর হয়েছে, টি শার্টের কোয়ালিটি তো সবই সুন্দর, বাট তুমি এরকম কার্টুন দিলা। তো যাই হোক, উনি আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি তো নতুন উদ্যোক্তা, তো তুমি আসলে নিউ মার্কেটের একজন দোকানদারের কাছ থেকে যে এরকম ব্যবহার পাবো সেটাও কিন্তু আমার মানে ধারণার বাইরে ছিল। তো উনি আমাকে বলতেছে তুমি এই 12 পিস টি শার্ট আমাকে দিয়ে যাইতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। আমি যদি দেখি তোমার টি শার্ট ভালো সেল হয়, তাইলে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার কাছ থেকে টি শার্ট নেব। তুমি কত পিস টি শার্ট বানাইছো? আমি বললাম যে আমি তো টি শার্ট বানাইছি 180 পিস। তো বলতেছে যে তুমি 12 পিস টি শার্ট আমাকে দিয়ে যাও, আমি দেখি ট্রাই করে, যেহেতু তুমি কষ্ট করতেছো, যদি বিক্রি করতে পারি তাহলে তুমি এই 12 পিসের দাম তো নিবাই, আর যদি ভালো চলে তাহলে বাকি টি শার্টগুলো আমি তোমার কাছ থেকে নেব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। আমি রাজি হয়ে গেলাম। এখন ওনাকে আমি 120 টাকা রেট বলাতে উনি এটা রাজি হয় না, উনি বলে যে না 120 টাকা রেট একটু বেশি হয়ে যায়, আমি তো 200 টাকা করে বিক্রি করি, আমার তো মিনিমাম 100 টাকা না থাকলে হয় না। তো ঠিক আছে, তুমি এক কাজ করো 110 টাকা করে রাখো। তা আমি বললাম যে ঠিক আছে। আমি দেখলাম আমার লস, আমার 120 টাকা করে বিক্রি করলেও লস, কিন্তু মার্কেট ধরার জন্য না অনেক সময় এই লসগুলো মেনে নিতে হয়। আমার তো শুরু, এখনই আমার এত ডিমান্ড থাকা যাবে না। তো যাই হোক, আমি রাজি হয়ে গেলাম, 110 টাকা করে 12 পিস টি শার্ট ওনাকে দিলাম। উনি আমাকে টাকা দিল না, জাস্ট একটা খাতায় একটা টুকে রাখলো, ঠিক আছে, বাকি। তো জীবনের প্রথম বাকি দিয়ে ব্যবসা শুরু করলাম। তো দিয়ে চলে আসছি, আর বাসের ভিতরে আসতেছি, ভাবতেছি যে কেমন হলো আমার, তাহলে কি এই ব্যবসাটা করা হবে না? না হইলে একটা জিনিস এক্সপেরিমেন্ট করলাম, জীবনে তো আসলে শেখার শেষ নেই, একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিলাম এটা। তো এই সমস্ত ভাবতে আসতেছি। তো উনি আমাকে, ওই আঙ্কেল আমাকে 3 দিন পরে না 2 দিন পরে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে রাজীব সাহেব আপনি কোথায়? আমি বললাম আমি তো মিরপুর।
বলে যে আপনি যে টি শার্টগুলো দিয়ে গেছিলেন এই টি শার্ট তো আমি একদিনেই বিক্রি করে ফেলছি, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম দেখে আপনাকে ফোন দিতে পারি নাই। এই টি শার্ট তো ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে আসে রেগুলার টি শার্ট কিনতে, ওরা তো এই কার্টুন খুব পছন্দ করছে। তো অ্যাংরি বার্ডসের ডিজাইন ছিল একটা, বললো যে এই অ্যাংরি বার্ডসের টি শার্ট আপনি কত পিস বানাইছেন, এগুলো আপনার কাছে যা আছে সব নিয়ে আসেন, নিয়ে এসে আপনি টাকা নিয়ে যান। আমার তো তখন মানে ঈদের চাইতেও আমি খুশি, আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে বলে কি। পরে আমি রাস্তায় ছিলাম, আমার ওই ফ্রেন্ডকে ফোন দিছি এরশাদকে, ও তো শুনে ও খুব অবাক, কষ কি। পরে ও আমার সাথে তখন ওই টি শার্টগুলো নিয়ে আমরা দুইজনে গেলাম, গিয়ে বাস থেকে নামলাম, 180 পিস টি শার্ট আমরা কাঁধে করে নিয়ে ওই আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল আমাদেরকে আগের 12 পিসের দাম তো দিলই, প্লাস আমাকে 120 টাকা করে দাম দিল, এবং ওই টি শার্ট যে আরও 168 পিস টি শার্ট উনি রেখে পুরো টাকা দিয়ে দিল। তো টাকা নিয়ে আসছে এবং উনি আমাকে বলতেছে যে আঙ্কেল তুমি এক কাজ করো, তুমি কাপড় কিনতে যাও, কাপড় কিনে আরও কিছু টি শার্ট আমার জন্য বানাও। তো আমি তো মানে আর কে পায় আমাকে, ঠিক আছে, আমি আর ওই আমার ফ্রেন্ড দুইজনে মিলে গেলাম আবার নারায়ণগঞ্জ, গিয়ে কাপড় কিনলাম এবার একটু বেশি করে। উনি তো টাকা দিলই, ওখানে তো আমাদের লস ছিল, আরও কিছু টাকা অ্যাড করে মনে কত 5-7 হাজার টাকা আরও অ্যাড করে এবার বানাইলাম মনে হয় যে 300 পিস না 350 পিস প্রোডাক্ট, সবই ওই অ্যাংরি বার্ডসের ডিজাইন, আরও কিছু ডিজাইন। আমি আবার এই কার্টুনগুলো একটু পছন্দ করতাম। তো ওই আঙ্কেল আমাকে ফোন আবার 5 দিন পরে, তুমি যে মাল দিয়ে গেলা বাকি মালও তো শেষ আমার, তো তোমার মাল কি হয় নাই? আমি তখন মাল বানাই দিয়েছি, বললাম যে এই যে আঙ্কেল হবে। পরে এরপরে মাল করে উনি বলতেছে তাড়াতাড়ি আসো, মাল দিয়ে টাকা নিয়ে যাও। পরে আমি ওনাকে আবার মাল নিয়ে গেছি, গিয়ে উনি ওইটা আমার টাকা দিছে, ওই টাকা দিয়ে ওনাকে আমি আবার পরে মনে হয় যে 700 পিসের মতো মাল বানিয়ে দিছি। এবং উনি এমন বেচতেছে ওই মাল যে ওনার আশেপাশে সব দোকানে খবর হয়ে গেছে। তো আমি ওনার দোকানে মাল দিয়ে আসতেছি, এখন পাশের এক গলি থেকে এক দোকানদার আমাকে চিকনে ডাক দিয়ে বলতেছে যে ভাই আপনি যে ওই দোকানে আঙ্কেলকে মাল দিতেছেন, এই মালগুলো তো খুব আঙ্কেল বেচতেছে, তো এই মালগুলা কি আপনি নিজে বানান? আপনার বললাম যে হ্যাঁ ভাই, আমাকে কি ভাই দেওয়া যায় না কিছু মাল? তো বললাম যে ভাই আমি তো প্রথমে এসে আপনাদের সবার কাছে আসছিলাম এই মাল নিয়ে, আপনারা কেউ রাজি হন নাই, বলছিলেন যে কার্টুন এগুলো কি চলবে না চলবে, একমাত্র আঙ্কেলই রাজি হয়ে আমার কাছ থেকে মালগুলো নিয়েছিল। তো এখন তো ভাই কথা হচ্ছে যে উনি বলতেছে যে হ্যাঁ তা ঠিক আছে ভাই, কিন্তু আমরা তো আসলে বুঝতে পারি নাই, আমরা তো আসলে এই ধরনের কার্টুন আসলে ছোটোদের বিক্রি করি, তো আমরা বুঝতে পারি নাই যে বড়দের এত চলবে। তো ভাই এখন কিছু মাল যদি একটু দিতেন ভাই খুব উপকার হইতো, খুব ভালো খুশি হইতাম। দাম সমস্যা না। তো তখন কিন্তু আঙ্কেল আমাকে 125 টাকা করে দেয় রেট, 125 টাকা বিক্রি করেও কিন্তু আমি তখন 15 টাকা করে প্রফিট করি। তো যাই হোক, আমি যেটা বললাম, আচ্ছা এখন আমি সামনে হচ্ছে বগুড়া বাইপাস, আমি ডান দিকে চলে যাব, ডান দিকে আমি একবারে এয়ারপোর্ট রোড ধরে আমি চলে যাব বিআরটিএ লাইন ধরে। আমি চলে আসছি হচ্ছে বিআরটিএর যে লেন, অর্থাৎ বিআরটিএর যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে চলে আসলাম কোনাবাড়ি রোড থেকে, অর্থাৎ ওই চন্দ্রা কোনাবাড়ির দিকে যে রোড গেছে ওইখান থেকে। তো যাই হোক, আমি ওই দোকানদারকে বললাম যে ভাই আমি আঙ্কেলের পারমিশন ব্যতীত আমি কাউকে মাল দিতে পারবো না, এটা তার সাথে আমার 2 নম্বরই করা হবে, যেহেতু উনি আমাকে এই ব্যবসাটা উনি প্রথম, আপনারা সবাই আমাকে রিফিউজ করছেন, বাট একমাত্র উনি আমার মালটা রিস্ক নিয়ে কিনছে বা বিক্রি করার জন্য রাজি হয়েছে। ঠিক আছে, এখন মাল খুব চলতেছে, বাট ওনাকে আমি প্রায়োরিটি আগে দেবো। ওনার যদি সমস্যা না থাকে আমার সমস্যা নাই, আর ওনার যদি সমস্যা থাকে, কারণ একই মার্কেটে আপনারা পাশাপাশি দোকান বা একই গলিতে দোকান, এটা আসলে হয় না, আমার নীতিতে নাই এটা, যে আমি ওনার অসুবিধা করে আপনাকে প্রোডাক্ট দেবো, আমার কাছে টাকাই সব না। তো এটা বলার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আঙ্কেলের সাথে কথা বললেন। তা আমি ওই দিন আর চলে গেছি, আঙ্কেলকে ওই দিন আর কিছু বলি নাই। তো পরদিন আমি আবার গেছি মার্কেটে, তখন মার্কেটে যাইতে ভালো লাগতো, এমনি যাইতাম, গিয়ে আঙ্কেলের সাথে আড্ডা গল্প করতাম, চাটা খাইতাম, উনি প্রোডাক্ট বিক্রি করতো, আমি নিজে কাস্টমারকে প্রোডাক্ট দিতাম ওনার হ্যাঙ্গার থেকে নামিয়ে, ভালো লাগতো। তো আঙ্কেলকে আমি কথার ফাঁকে বললাম যে আঙ্কেল এই অবস্থা, কালকে তো উনি আমাকে ওই যে আপনার পাশের গলির ওই অমুক দোকানদার, আঙ্কেল তো ওই দোকানদারকে চিনলো, বলতেছে যে তুমি ইয়াং ম্যান ব্যবসায় নামছো, তো আমার এদিক থেকে কোনো রেস্ট্রিকশন নাই, আমি চাই তুমি আরও ব্যবসা বড় করো, আরও বাড়াও, তুমি মাল দিতে পারো, আমার কোনো সমস্যা নাই, একদম আমার পাশের দোকানটাতে না দিয়ে তুমি একটু আমার গলিতে একটু দূরে দিও। তো বললাম যে হ্যাঁ, ও তো আপনার মোটামুটি কয়েক দোকান পরে, বলো যে হ্যাঁ ওকে দিতে পারো, সমস্যা নাই, বা তুমি আরও অন্য গলিতেও প্রোডাক্ট দিতে পারো। তখন আমি ওই লোককে গিয়ে বললাম, এবং ওই লোকের কাছে আমি বললাম যে ভাই আমি আঙ্কেল ঠিক আছে রাজি হয়েছে মাল দিতে। পরে উনি আমাকে একবার এই মালের অর্ডার দেয় 1000 পিস, আমার কাছে তখন তত মাল নাই।
পরে গেলাম আচ্ছা ঠিক আছে, আমি কিছু মাল করতেছি, আপনাকে আমি ওইখান থেকে 1000 পিস না হয়তো 200-300 পিস মাল দিতে পারবো। তো পরবর্তীতে ওনাকে নিয়ে মাল দিলাম, একদম ক্যাশ টাকা উনি আমাকে দিয়ে দিল, ঠিক আছে। তো এইভাবে এইটা হচ্ছে আমার স্টার্টিং ছিল, এবং এই স্টার্টিংয়ে আমি কিন্তু আর কখনো পিছন ফিরে তাকাই নাই। আমি এরপরে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি কার্টুন ক্যারেক্টার অ্যাংরি বার্ডস, তারপরে অ্যাডভেঞ্চার অফ টিনটিন, এটা আপনারা অনেকেই দেখে থাকবেন, অ্যাডভেঞ্চার অফ টিনটিন, অ্যাংরি বার্ডস, তারপরে বিভিন্ন ধরনের সুপার হিরো ক্যারেক্টারগুলো যেমন সুপারম্যান, ব্যাটম্যান। লোকালে তখন বড়দের টি শার্টে পিজন ফ্যাশন, আজকে আমাদের যে কোম্পানি, এই পিজন ফ্যাশন প্রথম লোকালে এই প্রোডাক্টগুলো এত ব্যাপকভাবে নিয়ে আসে, এত কালারফুল, এত সুন্দর কোয়ালিটি। তার আগে এগুলো কিন্তু লোকাল মার্কেটে ছিল না। হ্যাঁ, 2-1টা ছিল হয়তো বা এক্সপোর্টের আসতো, ওগুলো সাইজ টাইজ হতো না, বিগ বিগ সাইজ থাকতো, এরকম একটা ব্যাপার ছিল। তো এরপরে তো নিউ মার্কেটে পুরো রেভুলেশন ঘটায় দিলাম আমি, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই পিজন ফ্যাশন লিমিটেড, নিউ মার্কেটের এমন কোনো দোকান নাই যে পিজন ফ্যাশনের মাল তখন যায় না। আমাদের মাসে মাল প্রোডাকশন হয়তো 70,000, 80,000, 1 লাখ পিস, এবং দোকানদাররা আমাদের মাল নেওয়ার জন্য এমনও আছে যে আমাদের ফ্যাক্টরিতে এসে মাল পাবে না দেখে সকালবেলা ফ্যাক্টরি খোলার আগে এসে বসে থাকতো। মাল সেলাই হইতেছে, সেলাই হওয়ার পরে কিন্তু মাল ফিনিশিং হবে, ফিনিশিং হওয়ার পরে পলি হবে না, সেলাই শেষ হওয়ার সাথে সাথে মাল বস্তায় ভইরা কাউন্ট করে আমাকে টাকা দিয়া মাল নিয়ে যাইতো। তারা ওইখানে নিয়ে সুতা টুতা কাইটা কিউসি টিউসি তারা নিজেরা কইরা, নিউ মার্কেটের 3 তলায় ফিনিশিং সেন্টার আছে, অর্থাৎ আয়রন টাইরন কইরা তারা নিজেরাই পলি কইরা বিক্রি করবে। তারপরও মাল আমার কাছে রাখবে না, কারণ আমার কাছে মাল রাখলেই পার্টি আসবে, আমি অন্যান্য পার্টিদের সাথে ভাগাভাগিতে সে কম পড়ে যাবে তার মাল। তো এরকম আবার টাকা দিয়ে যাইতো যে ভাই এই যে 5 লাখ টাকা দিয়ে গেলাম, 2 লাখ টাকা দিয়ে গেলাম, মাল কাপড় কিনে আমাকে মাল দেন। এইভাবে হচ্ছে ব্যবসার রেভুলেশনটা হয় আমাদের পিজন ফ্যাশন লিমিটেডের, ঠিক আছে। তখন তো লিমিটেড ছিল না, লিমিটেড কোম্পানি তো পরে করে নিছি। তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে জেলা শহরগুলোতে আমি মার্কেটিং করা শুরু করলাম, যে ঢাকার ভিতরে তো ব্যাপক চলতেছে, এবং আমি দেখলাম কি যে জেলা শহরের অনেক দোকানদার ঢাকা নিউ মার্কেটে এসে আমার প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে দোকানদারদের কাছ থেকে হোলসেলে বেশি রেটে। হয়তো বা আমার কিন্তু ততদিনে মালের রেটও অনেক বাড়ছে, ঠিক আছে। তো হয়তো 140 টাকা এরকম হয়েছে, 145 টাকার মতো রেট হয়েছে। তো যেটা হতো যে জেলা শহরের অনেক দোকানদারই কিন্তু মফস্বল থেকে, জেলা শহরগুলো থেকে এসে নিউ মার্কেট থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যেত আমি যাদেরকে দিতাম তাদের কাছ থেকে। তো আমার কাছে মনে হলো যে কেন আমি তাদেরকে সরাসরি দিচ্ছি না, আমি তো তাদের সাথে সরাসরি বিজনেস করতে পারি, আমার বিজনেসের পরিধি আমি আরও বাড়াতে পারি। তো যাই হোক, আমি একদিন আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম, অনেকগুলো জেলায় গেলাম, সিলেট, ওইদিকে উত্তরবঙ্গ, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, তারপরে রাজশাহী, এরপরে আপনার বগুড়া, আরও বেশ অনেক জায়গা, পাবনা টাবনা, অনেক, এখন অত মনেও নাই আমার। ওইখানে গিয়ে আমি দোকানে দোকানে মার্কেটিং করতাম, এবং সবাই না মানে আমাকে আমার প্রোডাক্ট দেখে চিনে ফেলতো যে আরে পিজন, এটা তো আমরা আনি ভাই। তো প্রথমে অনেকে বিশ্বাস করতে চাইতো না যে এটা আমার সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আমি আসছি প্রতিনিধি হিসেবে। বলতো যে ভাই এটা তো আমরা আনি, এটা তো নিউ মার্কেট থেকে আনি। বললাম যে ভাই আমি তো সরাসরি ফ্যাক্টরি থেকে আসছি, আপনি নিউ মার্কেটের চাইতে তো আমার কাছে প্রোডাক্ট কম দামে পাচ্ছেন এবং সরাসরি পাচ্ছেন, তারপরে মানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিও পাচ্ছেন। তারা অনেকেই তখন রাজি হয়ে গেল যে ঠিক আছে ভাই দেন, আমি আমার ভিজিটিং কার্ড দিলাম। তো সব কিছু মিলিয়ে এরপর থেকে হতো কি, ওরা সরাসরি আমাদেরকে অর্ডার দিত, আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতাম, এবং সেই পাঠানোগুলো ছিল হচ্ছে আপনার কন্ডিশন করে, অর্থাৎ ওইখানে মাল রিসিভ করার পর, মাল রিসিভ করার আগেই সে টাকা পেমেন্ট করবে কুরিয়ারে, তারপরে মাল কুরিয়ার ছেড়ে দেবে, একদম ক্যাশ টাকার বিজনেস। আর নিউ মার্কেটে যে আমি প্রোডাক্টগুলো দিতাম ওখানেও ক্যাশ টাকার বিজনেস ছিল, যারা একটু ভালো পার্টি মনে হতো, লেনদেন ভালো ছিল, তাদেরকে কিছু কিছু সুবিধা দিতাম। তো এইভাবে হচ্ছে ব্যবসাটা আমার শুরু হলো। এখানে চড়াই উতরাই আছে, বেশ কিছু চড়াই উতরাই আছে। এর ভিতরে একটার কথা বলি, আমি শুরুতে যখন আমার ব্যবসাটা আরও দেখলাম যে আমার প্রোডাক্ট প্রচুর চলতেছে, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আমার পার্টনার বাড়ালাম, ঠিক আছে, পার্টনার বাড়ালাম, এবং তাদের কাছ থেকে কিছু কিছু তারাও ইনভেস্ট করলো, আমারও ইনভেস্ট ছিল। তারপরে আমি আচ্ছা, আর একটা কথা তো বলাই হয় নাই, আমি তো ওই যে বাইরে থেকে প্রোডাক্ট করতাম বিভিন্ন ফ্যাক্টরি থেকে। তো আমি এরপরে মনে হয় ওইভাবে আমি 1 বছর ব্যবসা করছি, তারপরেই ফ্যাক্টরি খুলে ফেললাম, একটা জায়গা নিলাম, একটা ফ্ল্যাট নিলাম, ফ্ল্যাটের 2-3টা রুম ছিল, নিয়ে ফ্যাক্টরি করে ফ্যাক্টরিতে আমরা তখন নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করা শুরু করলাম, নিজেদের প্রোডাকশন, লোকজন আমাদের আন্ডারে কাজ করা শুরু করলো। তো যাই হোক, নিজেদের ফ্যাক্টরি, প্রোডাকশন হচ্ছে, প্রোডাক্ট বিক্রি হচ্ছে, মাল নিয়ে কারাকারি, সব কিছু মিলিয়ে ব্যবসাটা ভালোই চলতেছিল।
তো দু একটা চড়াই উতরাই আছে, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে আমার কিছু পার্টনার সিলেকশনে কিছু ভুল ছিল। আমি এক পর্যায়ে গিয়ে আরও 2-3 জন পার্টনার নিয়ে নিই, ঠিক আছে। আমরা তো 2-3 জন ছিলামই, মানে আমরা টোটাল ওইটুকু ব্যবসাতে আমরা 6 জন পার্টনার হয়ে যাই। আসলে আমার কাছে তখন টাকা ছিল না, ব্যবসা করে টাকা আসতেছে, কিন্তু একটু চাইছিলাম যে আরও কিছু টাকা আসলে আমরা মেশিন টেশিন কিনতে পারবো, বড় করতে পারবো আরও ব্যবসা, কিন্তু সেটা আসলে ভুল ডিসিশন ছিল। তো এইভাবে আমরা তখন যেটা করি সেটা হচ্ছে যে ওই পার্টনার সব কিছু বাড়লো। হ্যাঁ, মোটামুটি আমরা 6 জনের মতো, 6 জন না সরি 5 জন পার্টনার হয়ে গেলাম। তো এই 5 জন মিলে বিজনেস করতেছিলাম এবং আমরা তখন আমাদের ফ্যাক্টরিটা আরও বড় করলাম। আমরা সেই 2 রুমের ছোট্ট ফ্ল্যাট থেকে মেশিনপত্র নিয়ে গিয়ে আমরা এখন বর্তমানে আমাদের যে কোম্পানি যেখানে আছে মিরপুর 12 নম্বর, এইখানে আমরা গেলাম 2013 সালে। এটা ছিল 2013-র ঘটনা। এবং সেখানে গিয়ে আমরা রীতিমতো বিশাল বড় ফ্যাক্টরি নিলাম। একটা বিল্ডিংয়ের 2 তলা নিলাম, 3 তলা নিলাম, 8 তলা নিলাম, 5 তলা নিলাম, এরকম 4টা ফ্লোর নিলাম। না সরি, 2 তলা নিলাম, 4 তলা নিলাম, 4 তলা নিলাম, 5 তলা নিলাম, 3টা ফ্লোর নিলাম, আর 3 তলা নিলাম হচ্ছে ওইখানে অফিস করলাম। তো এইভাবে করতেছি, মেশিন আরও বাড়ছে, অনেক মেশিন 40-42টা 45টার মতো মেশিন করলাম, মালের ব্যাপক চাহিদা। তো এই যে টাকা আসতেছিল কাঁচা টাকা, এইটা না আমাদের কয়েকজন পার্টনার এই লোভটা সামলাইতে পারলো না। এই কাঁচা টাকার লোভ সামলাইতে না পেরে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করলো। বিশৃঙ্খলা তৈরি করে এখন এই কোম্পানির সব কিছু তো আমার নামে, সব কিছু বলতে লিমিটেড কোম্পানি, এখানে আমি ছিলাম ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, বাকিরা সবাই ছিল হচ্ছে ডিরেক্টর। ততদিনে লিমিটেড কোম্পানিও হয়ে গেছে। তো যাই হোক, তারা একটা চক্রান্ত করে আমাকে এখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো, মানে এই কোম্পানি থেকে আমাকে বের করে দেবে, তারা বের করে দিয়ে তারাই থাকবে শুধু। তো যাই হোক, সেটা আর শেষ পর্যন্ত পারে নাই। আমি তাদের সেই চক্রান্ত খুবই সূক্ষ্ম মাথায় বুদ্ধি খাটিয়ে শান্ত থেকে প্রতিহত করে আমি তাদেরকে বের করে দিলাম, ঠিক আছে। আমি তাদেরকে বের করে দিলাম এবং বের হওয়ার সময় তারা তাদের অংশ, তাদের টাকা পয়সা তারা যা ইনভেস্ট করছিল সেটা তারা নিয়ে গেল। তো সেটা নিয়ে গেল, যাক সমস্যা নাই, আমার কোম্পানি তো আমার রইল। এবং তখন আমি বর্তমানে তো আমার যে পার্টনার সুমন, যার সাথে ডিজাইন করতাম, সেই সুমন কিন্তু তখনও ছিল। ও তো অসুস্থ, সুমন আজ মারা গেছে। তো সুমন কিন্তু আমার পক্ষেই ছিল। এরপরে আমি আর সুমন শুধু, সেহেতু আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আরেকজন পার্টনার নিলাম, যে আমার একা দৌড়াদৌড়িতে একটু খুব কঠিন হয়ে যাবে, যার ফলে আমি আরেকজন পার্টনার নিলাম। বর্তমানে সে সুমনেরই খালাতো ভাই, তার নাম হচ্ছে রিফাত। পার্টনার রিফাত করলো। রিফাত ছিল সুমনের খালাতো ভাই। পরবর্তীতে সুমন অবশ্য মারা যায়। সুমনের যে অংশটা পিজন ফ্যাশন লিমিটেডে, সেই অংশটা কিন্তু আমরা এখনও ওভাবেই রেখে দিছি। সুমনের অবর্তমানে আমরা কাউকে আর ওর জায়গায় আমরা নিই নাই। সুমন ছিল হচ্ছে পিজন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান, আমি ছিলাম ম্যানেজিং ডিরেক্টর, আর এখন বর্তমানে রিফাত হচ্ছে ডিরেক্টর। তো আমি আর রিফাতই এখন দেখাশোনা করি। তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন। আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। মাঝখানে তো কিছু চক্রান্ত, কিছু চড়াই উতরাই ছিলই, সেগুলো আমাদের ডিসিশনেও কিছু ভুল ছিল, ডিসিশন মেকিংয়েও কিছু ভুল ছিল। আর এখন ওইখানেই আছি যেখানে লাস্ট আসলাম, সেখানে আছি। সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায়, পিজন ফ্যাশনের প্রোডাক্ট সম্পর্কে অনেকেই আপনারা জানেন, যারা পিজনের টি শার্ট পরছেন, আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন, আমাদের ডিজাইন সব কিছু সম্পর্কে জানেন। তো বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলা শহরে মফস্বলে আমাদের প্রোডাক্ট এখনও যাচ্ছে। আর পাশাপাশি আমাদের নতুন যেটা অ্যাড হয়েছে, আজ 3-4 বছর ধরেই আমরা দেশের বাইরেও প্রোডাক্ট পাঠাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। তো এই ছিল গল্প, এবং এখান থেকে যেটা আপনাদেরকে যেটা শেখার আছে সেটা আপনারা শিখে নেবেন। এবং আমার পক্ষ থেকে যেটা বলার আছে যে চড়াই উতরাই থাকবে নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করার পরে। আর এখন তো অনলাইন বিজনেস, আমরাও অনলাইনে শুরু করছি। আমরা এতদিনই অফলাইন ছিলাম, অনলাইনটা আমরা খুব বেশি প্রাধান্য দিই নাই। এখন আমরা কিছু অনলাইনেও করতেছি এবং ভালো রেসপন্স পাচ্ছি। আপনারাও যারা অনলাইনে আমাদের পিজন ফ্যাশনের প্রোডাক্ট কিনতে চান, আমাদের ওয়েবসাইটে কিনতে পারেন, আমাদের পেজে কিনতে পারেন। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা এখন অনেকে অনলাইন বিজনেস শুরু করতেছেন, এটা ভালো। তো সব ব্যবসায়ী কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নাই, হতাশ হওয়া যাবে না। প্রোডাক্ট প্রথম অবস্থায় মনে হবে, আমার যেমন হয়েছিল যে প্রোডাক্ট নয় চলবে না, তারপরেও কিন্তু হাল ছাড়ি নাই। বা একটা ছোট্ট একটা ইউটার্ন আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না, যেটা আমার ক্ষেত্রেই হয়েছিল। তো আপনাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে, অথবা অন্য কোনো একটা সুযোগ চলে আসতে পারে, অন্যভাবে আপনারা ইউটার্ন নিতে পারেন। তবে একটা ইউটার্ন দরকার, এর জন্য ধৈর্য ধরতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর একটা কথা হচ্ছে যে
আপনারা যদি এখন আপনাদের মনে প্রশ্ন আসে যে হয়তোবা টি শার্টের বিজনেস, আমি যেটা বললাম আপনাকে, সেই বিজনেসটা আপনি কিভাবে করতে পারবেন, আপনি আমার মতো আপনিও শুরু করতে চাচ্ছেন ধরেন, তাহলে সেক্ষেত্রে আমার সময়, ওই সময় আর এই সময়ের মধ্যে কতটুকু পার্থক্য আছে, কি কি চ্যালেঞ্জ তখন ছিল না এখন আছে, বা এখন নেই তখন ছিল, তো এগুলা নিয়ে যদি একটু কথা বলি তাহলে বলবো যে আমার সময়ে যে চ্যালেঞ্জগুলো ছিল সেটা আমার ওই সময় মনে হয়তো যে এটা বিশাল চ্যালেঞ্জ, আবার এখন যে চ্যালেঞ্জ সেটা কিন্তু আরও ব্যাপক। এখন তো অনেক ব্র্যান্ড, লোকাল অনেক ব্র্যান্ড হয়েছে, অনেক অনলাইন ব্র্যান্ড হয়েছে, যারা আছে শুধু অনলাইনেই বিক্রি করতেছে টি শার্ট, এই হাজার হাজার ব্র্যান্ড হচ্ছে এখন। আমাদের সময় বা আমার সময় কিন্তু ওই রকমটা ছিল না। আমার সময় আমি একটা রিস্ক নিয়েছিলাম যে একদমই গতানুগতিকের বাইরে গিয়ে কিছু টি শার্ট করছিলাম, সেটার কিন্তু মানে 50-50 রিস্ক ছিল যে এটা কাস্টমার গ্রহণ করতেও পারে, গ্রহণ নাও করতে পারে, কিন্তু লাকিলি আমারটা কিন্তু কাস্টমার লুফে নিছে। তো আপনাদের ক্ষেত্রে কী হবে সেটা অবশ্যই আপনাদের নিজস্ব যে দক্ষতা বা আপনাদের যে চিন্তাভাবনা সেটার উপরে, বা আপনারা কী ধরনের কী করবেন। তবে এখন অনেক বেশি কম্পিটিটর মার্কেটে, মার্কেট ইজ সো কম্পিটিটিভ এক কথায় বলতে গেলে। এই কম্পিটিশন ফেস করে হয়তো আপনি টিকতেও পারেন, নাও পারেন, তবে আপনি যদি ট্রাই করেন, তবে আমার পরামর্শ থাকবে যে আপনার সর্বস্ব দিয়ে ট্রাই করবেন না। আপনি একটা অ্যামাউন্ট নিয়ে নামলেন, যে অ্যামাউন্টটাতে কিছু পরিমাণে লস গেলে, সব তো লস যাবে না। টি শার্ট আপনি শেষে যদি অর্ধেক দামেও বেচে দেন, তাও তো কিছু টাকা হাতে চলে আসবে। হয়তো 50,000 টাকা নিয়ে নামছেন, অ্যাটলিস্ট 20-25,000 টাকা আপনার হাতে চলে আসবে, কিন্তু লস হবে মানে অল্প লস হবে, পুরোটা যাবে না। তো এই জন্যে এমন করেন না যে আমার কাছে আছেই সর্বসাকল্যে 1 লাখ টাকা, আমি এই পুরোটা নিয়েই নামলাম, এরপরে এটা লস গেলে কারণ আমাকে না খেয়ে থাকতে হবে বা আমাকে স্ট্রাগল করতে হবে। আর যারা চাকরি করেন, অনেকে ভাবেন যে চাকরির পাশাপাশি আমি বিজনেসটা করতে পারবো কিনা। তো চাকরির পাশাপাশি বিজনেস করতে পারবেন কিনা, এটা আমার পরামর্শ হচ্ছে আপনি চাকরির পাশাপাশি বিজনেস করেন, তবে সেই বিজনেসটাই করেন যেই বিজনেসে আপনি চাকরির উপরে আপনার প্রভাব পড়বে না। একদম চাকরি বাকরি বাদ দিয়ে নিয়ে যদি করেন, সেটা আপনাকে বুঝে শুনে করতে হবে, যে পরবর্তীতে আপনি যদি বিজনেসটা যদি রান করতে না পারেন, ওদিকে চাকরিও আপনি করলেন না, বিজনেসও রান হইল না, তাহলে আপনার সংসার চলবে কীভাবে, বা আপনি কীভাবে চলবেন, এই সমস্ত বিষয়ে ভাবার আছে। তবে এখনও সম্ভাবনা আছে, যে কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন। পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, যতদিন কনজিউমার প্রোডাক্ট আমরা গ্রহণ করব, ভোক্তা যতদিন থাকবে, ততদিন বিভিন্ন আইটেম, নট অনলি টি শার্ট, আপনি যে কোনো আইটেম নিয়েই শুরু করতে পারেন। চড়াই উতরাই থাকবে, অনেক বাধা বিপত্তি আসবে, এইগুলো একটা একটা করে সলভ করে, একটা একটা করে ওভারকাম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বিজনেস। একটা বিজনেসে অনেক স্বাধীনতা আছে, যেমন আমরা এখন অনেক স্বাধীনতা পাই, ইচ্ছা করলে ঘুরতে পারি, ইচ্ছা করলে কোথাও যেতে পারি, ইচ্ছা করলে একদিন ভালো লাগতেছে না, বৃষ্টি নামছে, অফিসে নাই গেলাম, এটা হয়, এটা অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু এরপরও কিছু দায়িত্ববোধ থাকেই, ঠিক আছে। তো দায়িত্ববোধ সেটা চাকরিতেও থাকবে, ব্যবসায়ও থাকবে, তবে ব্যবসা একটু ভিন্ন। ব্যবসায় স্বাধীনতাটা অবশ্যই চাকরির চাইতে বেশি, আবার প্যারাও নিতে হয় বেশি, আবার টাকাও বেশি। তো যে জায়গায় টাকা বেশি সে জায়গায় তো প্যারা বেশি থাকবেই। তো আপনারা যদি বিজনেস করতে চান, তাহলে আশা করি আমি যেই আমার বিজনেস বা ব্যবসায়িক লাইফের এই 14 বছরের যে সংক্ষেপে ইতিহাসটা বললাম, আর অনেক কিছু আছে, এগুলো আসলে এত বেশি শেয়ার করতে গেলে ভিডিওতে এমনি মানে 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা অন্য কোনো সময় হয়তো বা অন্য কোনো টপিক শেয়ার করব। তো যারা নিয়মিত দেখেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। অনেক আমার ভিউয়ার্স আছেন যারা আমার মনে হয় যে 10 বছর পরেও যদি একটা ভিডিও দেই, তারা বেশ আগ্রহ নিয়ে দেখেন এবং কমেন্ট করেন, এটা আমার ভাল লাগে। আমি আসলে ওই 2-1 যে কমেন্ট করেন না, ও থেকেই আমি উৎসাহ পাই। মনে হয় না, যত ব্যস্ততাই থাক, ব্যস্ততা আছে, অনেক ব্যস্ততা, বিজনেসে অনেক ব্যস্ততা, তারপরেও তো আমি অনেক ফাঁকি ঝুঁকি দেই। আমার আরেকজন পার্টনার আছে, সে অনেক পরিশ্রম করে, আমিও এক সময় করছি, কিন্তু এখন এসে একটু আলসেমি লাগে অনেক কিছুতেই। তো যাই হোক, এখন একটু এইগুলার ফাঁক ফোকর বের করেই হয়তো নিয়মিত হওয়ার চেষ্টা করব ট্রাভেল ভিডিও। আর পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেশের বাইরেও ট্রাভেল করব, সেগুলোর ব্লগ তো পাবেনই। তবে দেশের ভিতরেও আমার মনে হয় অনেক কিছুই ঘোরার আছে, অনেক কিছুই দেখার আছে। আমার আসলে দেশের ভিতরটা অতটা দেখা হয় নাই। তো আমি তো উত্তরা ক্রস করতেছি, এটা সম্ভবত 12 নম্বর সেক্টর নাকি 10 নম্বর সেক্টর, জানি না, এটা জানা উচিত। জানি না করে পার হয়ে যাচ্ছি। এটা কত নম্বর সেক্টর দিয়ে আমি যাচ্ছি, এটা যদি আমি না জানি, তাহলে তো বিষয়টা কেমন হইলো না। আর আজকের ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে, আশা করি তারপর আপনারা ধৈর্য ধরে দেখছেন। সেক্টর 12 ঠিকই আছে, আমার অনুমান ছিল সেক্টর 12, এটা 12 নম্বর সেক্টর। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখছেন, এবং আমার মনে হয় খুব বেশি বোরিং হন নাই, কারণ আজকের টপিকটা কিন্তু একটা হট টপিক ছিল। আপনারা অনেকেই তো জানতেও চেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে যে ভাই আপনি কিসের ব্যবসা করেন। তো কিসের ব্যবসা করি সেটা না, সেটা তো বললামই, পাশাপাশি বিস্তারিত একদম
খুলেই বললাম কিভাবে ব্যবসায় নামলাম, কিভাবে কি করলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এত বড় হওয়ার পরেও, এত লম্বা ভিডিও হওয়ার পরেও যদি মনে হয় যে না ভালো লাগছে, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার পেতেই পারি, এক একজনের কাছ থেকে একটা একটা করে, তাই না? এটাতে কার্পণ্য করেন না। এটা হয় কি, এটা যদি আপনারা যদি আমার ভিডিও দেখে যদি একটা লাইক করেন বা একটা কমেন্ট করেন এবং একটা শেয়ার দেন, তাহলে কিন্তু ইউটিউব আমার পরবর্তী ভিডিওগুলো আরও বেশি বেশি সবার কাছে গিয়ে পৌঁছে দেয়। তখন আমার চ্যানেলটাও এই মরা দশা থেকে একটু তাজা হবে, উঠে দাঁড়াবে, আমিও তখন উৎসাহ পাবো, আরও বেশি বেশি ভিডিও করব। তখন একটা চ্যানেলে যখন না একটা ভিডিও ভাইরাল হয় বা একটা ভিডিও যখন উঠতে থাকে, ভিউ হয় বেশি বেশি, তখন কিন্তু একটা শরীরের ভিতরে একটা জোশ চলে আসে, বুঝছেন? তখন ঘন ঘন ট্রাভেল করতে ইচ্ছে হয়, ঘন ঘন ট্রাভেল ভিডিও বানাতে ইচ্ছে হয়। হ্যাঁ, তো এই জন্যেই আমি বলি যে আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো করতে আমার ভিডিও দেখে। তো অনেক কথা বলছি, অনেক কিছু শেয়ার করছি। সেই মিরপুর থেকে চলে গেলাম গাজীপুর থেকে আবার প্রায় মিরপুর চলে আসছি, যে সামনে দিয়াবাড়ি মেট্রো রেল। এই দীর্ঘ ভ্রমণ ব্লগ না, ঠিক ভেসপা ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেনই কমেন্ট করে। আর সামনে আবারও চেষ্টা করব আর একটা ভেসপা ব্লগ নিয়ে আসতে, এবং সেই সাথে সিরাজগঞ্জ গেলে তো বেশ কিছু ভেসপা ব্লগ হবে, গ্রামের ভেসপা ব্লগ হবে, সাথে ড্রোন শট থাকবে, দারুণ হবে। সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ আর কন্টিনিউ করছি না, ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত বড় ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।